নমস্কার বন্ধু, কৃষাণ বাণীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমাদের এই কিষাণ বাণীতে আলোচনার বিষয় উন্নত পদ্ধতিতে তিল চাষ ও তার গুরুত্ব। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন কোয়েল ব্রহ্ম, উপকৃষি অধিকর্তা, ব্যক্তিগত, চুঁচুড়া মগরা ব্লক, হুগলি থেকে। কোয়েলদি, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রথমে আপনার কাছে একেবারে সরাসরি প্রশ্ন নিয়ে আসার আগে শ্রোতা বন্ধুদের জন্য একটি বিষয় একটুখানি জানিয়ে রাখি, সেটা হচ্ছে তিল থেকে সাধারণত তেলই তৈরি করা হয়। তো তিলের তেল স্বাস্থ্যের জন্য কিন্তু অত্যন্ত উপকারী, যা হার্টকে ভালো রাখে, উচ্চ রক্তচাপ কমায় এবং প্রদাহ বিরোধী, অর্থাৎ ব্যথার যে কিছু কারণ থাকে সেই ব্যথাকেও অনেকাংশে নির্মূল করে তোলে। চুল এবং ত্বকের যত্নের জন্য এই তেলের উপকারিতা অনস্বীকার্য। আপনার কাছে এখন আমি যেই প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে তিল চাষের উপকারিতা এবং তার ব্যবহারিক দিকগুলি যদি আমাদের সামনে একটুখানি তুলে ধরেন। হ্যাঁ, নমস্কার। পশ্চিমবঙ্গে উৎপাদিত তৈলবীজগুলোর মধ্যে সরিষার পরেই কিন্তু তিলের স্থান। হুম। এবং সেই চাহিদা এবং তিলের যে স্থান, তার থেকে আমরা যে ফ্যাট জাতীয় জিনিস পাই বা তেল পাই, সেগুলো মূলত সরিষা, তিল, বাদাম, সূর্যমুখী এই জাতীয় ফসল থেকে পাওয়া যায়। আর আমরা আলোচনার শুরুতেই আপনি বলেছেন যে তিলের যে তেল, তাতে কিন্তু মূলত 40 থেকে প্রায় 50% অবধি আমরা তেল পাই। হুম। এর বাইরেও আরো অনেক উপকারিতা রয়েছে, যেমন ওষুধ তৈরিতে, রান্নার কাজে বা পেইন্ট শিল্প, সাবান, কীটনাশক, জ্বালানি এই জাতীয় যে কলকারখানাগুলো রয়েছে সেখানেও কিন্তু এর ব্যাপক চাহিদা রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এর বাইরেও তিলের মধ্যে রয়েছে ফসফরাস, ক্যালসিয়াম জাতীয় উপাদান। তার ফলে তিলের যে খোল, সেটা কিন্তু পশু খাদ্য হিসেবে ব্যবহার হয়। তিলের মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ, ফাইটেট, কপার, জিঙ্ক, যেগুলো আপনি শুরুতেই বললেন যে আর্থ্রাইটিস, কোলেস্টেরল, অ্যাজমা বা হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস এই জাতীয় বহু রোগের উপশমে কিন্তু তাই তিলের যথেষ্ট ব্যবহার এবং গুরুত্ব রয়েছে। অনেক অনেক বিষয় আপনি তুলে ধরলেন, যেই বিষয়গুলো থেকে আমরা সহজেই বুঝতে পারবো যে তিলের তেল কতটা আমাদের জন্য উপকারী এবং তিল চাষ সর্বোপরি কতখানি চাষিদের জন্য উপকারী এবং তার ব্যবহারিক গুরুত্ব রয়েছে। বছরের কোন সময়ে তিল চাষ করা হয় এবং এইটা চাষের জন্য জমিটাকে কেমন করে তৈরি করা হয় সেই বিষয়ে যদি একটুখানি জানান। হ্যাঁ, তিল চাষের ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে, কারণ তিল কিন্তু বছরে 3বারই চাষ করা যায়। আমাদের বছরে যে ফসলের 3টে সময় থাকে, মানে হুম। সিজন থাকে, খারিফ, রবি এবং প্রি খারিফ বা প্রাক খারিফ, এই 3বারই আমরা তিল চাষ করতে পারি। তবে আমরা কিন্তু মূলত দেখি পশ্চিমবঙ্গে আমাদের এই প্রাক খারিফ বা আলু তোলার পরে এই ফাল্গুন চৈত্র মাস নাগাদই কিন্তু তিল চাষের করা হয়। হুম। আর মাটির কথা যেটা আপনি বললেন, তিল চাষের জন্য মূলত জল নিকাশি ব্যবস্থা যুক্ত বেলে দোআঁশ মাটি খুব প্রয়োজন, এবং চাষ দিয়ে মাটিকে খুবই ঝুরঝুরে করে নিতে হবে, কারণ তিলের বীজের সাইজ যেহেতু খুবই ছোট, তাই মাটি ঝুরঝুরে হওয়াও কিন্তু খুব প্রয়োজন। অর্থাৎ আমাদের এই অঞ্চলের যে মাটি, সেই মাটি কিন্তু তিল চাষের জন্য যথেষ্ট উপকারী। এখন আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে মাটি তৈরি করে নেওয়ার পর চাষি বন্ধুরা যেটা করবেন সেটা হচ্ছে বীজ বপন করবেন। তো এই বীজের হার কি পরিমাণে থাকা উচিত এবং বীজ শোধন কিরকম করে করবেন? এর পাশাপাশি যদি বীজ বপনের বিষয়টা আমাদের সামনে একটুখানি তুলে ধরেন এবং তার গুরুত্ব সম্পর্কে যদি একটু আলোচনা করেন। প্রথমেই বলি, যে কোনো ফসলের ক্ষেত্রে কিন্তু সংশিত বীজ ব্যবহার করা প্রয়োজন, এবং চাষি বন্ধুরা জানেন বা কৃষক অর্থাৎ বন্ধুরা যেটাকে জানেন। চাষি বন্ধুরা সাধারণত সার্টিফাইড বীজ বলে। একদম একদম হুম। সার্টিফাইড বীজেরই বাংলায় সংশিত বীজ। ঠিক। আর যেগুলো উন্নত, যে জাতগুলো এখন বহুল প্রচলিত রয়েছে, যেমন উন্নত রমা, তিলোত্তমা, সুপ্রভা, সাবিত্রী, এগুলোই কিন্তু চাষি ভাইদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত এই সময়, এবং এদের মেয়াদ প্রায় 70 থেকে শুরু করে 90 দিন পর্যন্ত। ভ্যারাইটি ওয়াইজ কিছুটা তফাৎ আছে। হুম। আর যদি আমরা বীজের হার বলি, তাহলে 1 বিঘাতে 1 কেজি বীজের প্রয়োজন হয়। আর বীজ শোধন তো সবসময় যে কোনো ফসলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিলের ক্ষেত্রে আমরা বলি হুম। যে থাইরাম 75% যেটা পাউডার হিসাবে পাওয়া যায়, সেটা 3 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মিশিয়ে বীজ শোধন করা যেতে পারে, অথবা থাইরাম 2 গ্রাম এবং তার সঙ্গে কার্বেন্ডাজিম 1 গ্রাম, এই দুটো রাসায়নিককে একসঙ্গে মিশিয়েও কিন্তু বীজ শোধন করা যেতে পারে। বীজ শোধন করলে সুবিধা এটাই, এই এই জাতীয় রাসায়নিকগুলো দিয়ে যদি আমরা প্রথমেই বীজ শোধন করে নিই,
তাহলে হুম, আগামীতে আমাদের মূল জমিতে যে গোড়া পচা, ধসা এই জাতীয় রোগগুলোর প্রাদুর্ভাব দেখা যায়, সেগুলো কিন্তু শুরুতেই আমরা অনেকটা কমিয়ে দিতে পারি। এরপর আপনি বললেন বীজ বপনের বপনের কথা, পদ্ধতি, সেক্ষেত্রেও হ্যাঁ। আবার একই কথা বলবো যে যে কোনো ফসলেই আমরা বলে থাকি যে সারিতে বীজ বপন করাই বাঞ্ছনীয়। তার কারণই হচ্ছে পরবর্তী পরিচর্যাগুলোতে আমাদের খুব সুবিধা হয়, সেটা হাত নিড়ানি দিয়ে উইডিং হোক, অথবা মাঠ পরিদর্শন করা হোক আমাদের কোনো রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য। যে কোনো কারণেই হুম, কিন্তু আমাদের যদি সারিতে বীজ বপন করা হয় তাহলে এই সুবিধাগুলো আমরা পরবর্তীতে পেয়ে থাকি। তাছাড়াও যেহেতু আমাদের সারির মধ্যে হাওয়া চলাচল করতে পারে, রোদ ঢুকতে পারে, তার ফলে কিন্তু অনেক পোকা এবং রোগের আক্রমণও কম হয়। তাহলে সারিতে যদি আমরা বীজ বপন করি, সেক্ষেত্রে আমাদেরকে সারি থেকে সারির দূরত্ব এবং প্রতি একটা সারিতে গাছ থেকে গাছেরও একটা দূরত্ব মেনটেন করা দরকার। সেক্ষেত্রে বলবো সারি থেকে সারির দূরত্ব 30 সেন্টিমিটার, এবং একটা সারিতে যখন দুটো গাছ, সেই দুটো গাছের মধ্যে দূরত্ব 10 সেন্টিমিটার রাখলে খুবই ভালো হয়। অথবা এই হিসেবটাকে যদি আপনারা অন্যভাবে ভাবেন, তাহলে একটা জমিতে আপনি বীজ ফেলার পর প্রতি বর্গমিটারে যাতে 40 থেকে ম্যাক্সিমাম আমি ধরতে পারি 45টা গাছ, এই পরিমাণ হুম, গাছ যাতে থাকে, তাহলে এই হিসেবটা মেনটেন হবে। আর হুম, বীজ বপনের সময় তো আমাদের জমিতে জো থাকা প্রয়োজন আছে, না হলে কিন্তু একটা সেচ দিতে হবে। ঠিক। একটুও যদি জো না থাকে বা সেচ দেওয়া না হয়, তাহলে অঙ্কুরোদ্গমে সমস্যা হবে। হুম, সেচের বিষয়টা আপনার কাছে জানবো। তবে তার আগে যদি একটুখানি আপনি আমাদের জানান যে সার প্রয়োগ এবং তার পাশাপাশি আর কি কি পরিচর্যা তিল চাষের জন্য প্রয়োজন? জৈব সার দিয়ে যদি আমরা চাষ করতে পারি তাহলে তো খুবই ভালো হয়, কারণ হুম, জৈব সারের অনেক গুণাগুণ আছে এবং মাটির যে পিএইচ বা অম্লত্ব ক্ষারত্বের ভারসাম্য সেগুলো বজায় রাখে। আর আমরা যেহেতু পশ্চিমবঙ্গে আমরা মূলত দেখেই থাকি যে আলু তোলার পর সেই জমিতেই কিন্তু তিল চাষ তিল হয়, চাষ করা হয়, সেক্ষেত্রে হ্যাঁ। আলুতে আমরা এত পরিমাণ রাসায়নিক ব্যবহার করে থাকি, তাই তিলের ক্ষেত্রে কিন্তু খুব একটা রাসায়নিক দিতে হয় না বললেই চলে। মানে তিলকে আমরা কিন্তু মূলত কৃষক বন্ধুরা অযত্নের ফসলই বলে, তার পেছনে খুব একটা বেশি খরচা করার প্রয়োজন হয় না, হুম, যেহেতু মূলত আলুর পরেই ফসলটা হয়। তবে হুম, যদি এটা এককভাবে আমরা চাষ করি, তাহলে তো কিছুটা সার দেওয়ার কথা বলতেই হয়। সেক্ষেত্রে আমি শুরুতেই বলেছি যে দুভাবে কিন্তু হতে পারে, একটা হচ্ছে আমরা বৃষ্টি নির্ভর চাষ করতে পারি, আর একটা হচ্ছে যেখানে আমাদের সেচের সুবিধা আছে। হুম, যদি আমরা বৃষ্টি নির্ভর চাষ করি বা যে জমিতে অলরেডি জো আছে সেখানে আমরা চাষ করেছি, অন্য কোনো সেচের সুবিধা পরবর্তীতে আমরা পাবো না, তাহলে আমরা যখন মূল জমিতে চাষ দিচ্ছি, মূল জমি যখন তৈরি করছি শেষ চাষ, তখনই কিন্তু আমাদের বিঘা প্রতি 4 কেজি নাইট্রোজেন, ফসফরাস, পটাশ এটা দিয়ে দিতে হবে। হুম, আর যদি আমাদের সেচের সুবিধা থাকে, সেক্ষেত্রে আমরা দুভাগে ভাগ করতে পারি, মূলত ওই শেষ চাষের সময় 4 কেজি নাইট্রোজেন, ফসফরাস 4 কেজি এবং 2 কেজি পটাশ দিলাম। বাকি যে 2 কেজি পটাশ সেটা কিন্তু আমরা পরবর্তীতে ফুল আসার আগে ওই সময়টাতে দিতে পারবো, হুম, এবং সেই সময় কিছুটা নাইট্রোজেনও আমরা দিতে পারবো 4 কেজি মতো। হুম, এর বাইরে আরো কিছু আমরা অনুখাদ্য ব্যবহার করতে পারি, যদি অনুখাদ্যের অভাব থাকে সেক্ষেত্রে তো দিতেই হবে। তাছাড়াও বোরন, জিঙ্ক, মলিবডেনাম এই জাতীয় অনুখাদ্যগুলো কিন্তু আমাদের তৈলবীজ জাতীয় ফসলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, হুম, কারণ এরা তেলের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই বৃদ্ধিতে সাহায্য করে। হুম, সেক্ষেত্রে চিলেটেড জিঙ্ক, অ্যামোনিয়াম মলিবডেট এই অনুখাদ্যগুলো 1/2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা স্প্রে করতে পারি। আর বোরনকে যদি আমরা বোরাক্স পাউডার হিসেবে, যেটা বাজারে পাওয়া যায়, বোরাক্স পাউডার যদি ব্যবহার করি, সেক্ষেত্রে 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি। আর বর্তমানে কিন্তু এই বোরন, মলিবডেনাম এগুলোকে অলরেডি মিক্সচার হিসেবে আমরা লিকুইড ফর্মে পাই। সেটা হুম। হলে আমাদের আলাদা আলাদা করে ব্যবহার করার প্রয়োজন হবে না, একসাথেই মিক্সচারে আমরা 3টে অনুখাদ্য পেতে পারি। আর এর আগে আপনি বলছিলেন জৈব সারের কথা। কি পরিমাণ জৈব সার দেন চাষী বন্ধুরা? তাহলে কি পরিমাণ জৈব সার দেবেন বিঘা প্রতি? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে জৈব সারের ক্ষেত্রে কিন্তু ওইভাবে সম্পূর্ণ মাপ আমরা বলি না, তার কারণ এটাই, জৈব সারের কোনো নেগেটিভ দিক নেই। এবং এই মুহূর্তে আপনি চাষি বন্ধুদের যখনই বলবেন, তারা কিন্তু বলবে আমাদের বাড়িতে আজকাল গরু কমে গেছে, জৈব সারের অভাব, গোবর সার দিতে পারি না, এই কথাগুলোই বারবার ঘুরে ফিরে আসে। হুম, আর আমরা বাজারে যে জৈব সারগুলো মূলত পাই, সেগুলো কিন্তু যে চকচকে মোড়কে আমরা পাই না, তার ভেতরে কতটা জৈব সার অথেন্টিক আছে সেটা বোঝা অসুবিধাজনক। তার ফলে আমি বলবো জৈব সার কিন্তু যদি বাড়িতে আপনি তৈরি করে দিতে পারেন, সেটাই সব থেকে
থেকে বেশি ভালো হবে অর্থাৎ জৈব সার বাজার যদি থেকে না কিনে। গরু গরু থেকে থাকলে সাধারণত ঠিক আছে, আর না হলে আমরা তো অন্যভাবেও জৈব সার তৈরি করতে পারি। আমাদের যে খড় বিচুলি থাকে ধান চাষের পর বা হুম, অন্যান্য যে লতা পাতাগুলো থাকে সেগুলো দিয়েও আমরা জৈব সার তৈরি করে নিতে পারি বাড়িতে। সেক্ষেত্রে জৈব সার আমার কাছে যেরকম অ্যাভাইলেবল হবে আমি সেই রকমই দিতে পারি। হুম, জৈব সার বেশি হয়ে গেলে তার কোনো খারাপ দিক নেই, খারাপ দিক ভালো নেই, ছাড়া অর্থাৎ কোনো জৈব খারাপ দিক সার নেই, প্রয়োজন অনুযায়ী এবং যতটা পারবেন চাষি বন্ধুরা অ্যাভাইলেবিলিটি অনুযায়ী দিতে পারে। হ্যাঁ, তিল চাষে খুব একটা সেচ লাগে না, তারপরেও যদি সেচের প্রয়োজন হয় তাহলে ঠিক কোন সময়টা সেচ দিলে চাষি বন্ধুরা হ্যাঁ, ভালো? লাগে না বলতে যেখানে সেচের অভাব আছে যারা বৃষ্টি নির্ভর চাষ করে সেক্ষেত্রে, কিন্তু তাছাড়া যখন সেচের আমার সুবিধা আছে তখন মূলত আমরা যখন বীজ বপন করছি বা বীজ ফেলছি হুম, তার প্রথমে 30 দিনের মাথায় এবং আরেকটা হচ্ছে 55 দিনের মাথায়, বা এই 30 দিন থেকে আরো 20-25 দিন এগিয়ে গিয়ে আরেকটা সেচ, এই দুটো সেচ দিতে পারলেই দুটো একদম সেচ ঠিকঠাক। দিতে পারলে ফসল তুলে নিতে পারবেন চাষি বন্ধুরা। একদম। এখন আপনার কাছ থেকে জানবো শস্য সুরক্ষা, অর্থাৎ এই যে পোকা এবং রোগের যে উপদ্রব, সেইটা থেকে চাষি বন্ধুরা এই তিল চাষের ক্ষেত্রে কিভাবে নিষ্কৃতি পাবেন? হ্যাঁ, শস্য সুরক্ষার কথা তো আমরা একদম প্রথম থেকে শুরু করেছি, মানে আমরা হুম, যখন থেকে বীজ শোধনের কথা বলেছি ঠিক। সেখান থেকেই আমরা শস্য সুরক্ষার আলোচনায় কিন্তু চলে গেছি। হুম, এরপর যদি আমরা বীজ শোধনের পরেও দেখি যে আমরা মূল জমিতে আমাদের প্রাদুর্ভাব এতটাই বেশি যে আমরা ফসল রক্ষা করতে পারবো না বা তুলতে পারবো না, সেক্ষেত্রে তো আমাদের শস্য সুরক্ষার আগামী কথা ভাবতেই হবে বা অন্যান্য রাসায়নিকের কথা ভাবতেই হবে। হুম, সেক্ষেত্রে যদি দেখা যায় গোড়া পচা বা ধসা জাতীয় রোগ দেখা যাচ্ছে তাহলে কিন্তু ওই মেটালাক্সিল 8%, ম্যানকোজেব 64% একটা পাউডার হিসাবে পাওয়া যায়, সেটা 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা স্প্রে করতে পারি। এবং এটা একবার দেওয়ার পর আবার 7 দিন বা 10 দিন অন্তর আরেকবার স্প্রে করলে ভালো। এটা মূল হচ্ছে রোগের কথা বললাম। তিলের ক্ষেত্রে যদি আমরা পোকার কথায় যাই সেক্ষেত্রে কিন্তু পাতা খাওয়া পোকা, ফল ছিদ্রকারী পোকা, এগুলোরই বেশি দেখা যায়। সেক্ষেত্রে একটা নতুন ওষুধ বাজারে আছে, ক্লোরান ট্রানিলিপ্রোল, 18.5% কনসেন্ট্রেটেড হিসেবে পাওয়া যায়। সেটাও আমরা 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি। হুম, এক্ষেত্রেও আমরা প্রয়োজন অনুযায়ী যদি মনে হয় একবার দেওয়ার পর 7 দিন পর দিলে আরেকটা ভালো হবে বা 10 দিন পর দিলে ভালো হবে, গুড। আচ্ছা, এর বাইরে আমরা দেখতে পাই যেটা তিল চাষ করতে গেলেই অনেকেরই অভিজ্ঞতা হয়তো আছে যে ফাইলোডি, বা দেখা যায় যে একটি গাছের আগার অংশটি বা ডগার অংশটি কিন্তু বাকি গাছগুলোতে হয়তো ফুল ধরেছে হুম, কিন্তু একটি গাছে বা দুটি গাছে বা কিছু গাছে ফুল ধরেনি, সেটা ঝাঁটার মতো হয়ে আছে এবং পুরোটাই পাতা, ছোট হুম, ছোট খুব ছোট ছোট পাতা হয়ে আছে। এটার নাম ফাইলোডি। যে জীবাণু দ্বারা এই ফাইলোডি হয় সেটি একটি ফাইটোপ্লাজমা এবং এর বাহক হচ্ছে লিফ হপার অথবা এক ধরনের শ্যামা পোকা সহজ ভাষায় বললে। তাহলে সেক্ষেত্রে ফাইলোডি কিন্তু একটি রোগ হলেও আমরা কোনো রোগনাশক ওষুধ এখানে দিতে পারবো না, কারণ আমাদেরকে এর প্রাদুর্ভাব আটকাতে গেলে প্রথমত ওই ফাইলোডি যুক্ত গাছকে তুলে ফেলে নষ্ট করে দিতে হবে, আর এই ফাইলোডি যাতে না ছড়ায় তার হুম। জন্য কিন্তু আমাদের ওই শ্যামা পোকাকে দমন করতে হবে। তার ফলে আমাদের পোকানাশক ওষুধ দিতে হবে শ্যামা পোকাকে দমন করার জন্য। সেক্ষেত্রে খুব পরিচিত ওষুধ আছে ইমিডাক্লোরপিড, চাষি বন্ধুদের মধ্যে খুবই পরিচিত। হুম, ইমিডাক্লোরপিড 17.8% লিকুইড হিসাবে পাওয়া যায়, 0.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। অথবা এখন অনেক নতুন ওষুধ বাজারে এসেছে, নতুন বললেও হয়তো এটাও এখন আমাদের কৃষক বন্ধুদের মধ্যে খুবই পরিচিত, অ্যাসিডামিপ্রিড 20% পাউডার হিসাবে পাওয়া যায়, থায়োমেথোক্সাম 25% দানা হিসাবে পাওয়া যায়। এগুলো 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে এই ফাইলোডির যে বাহক বা শ্যামা পোকা এগুলো থেকে আমরা মানে পরিত্রাণ পেতে পারবো। পরিত্রাণ পেতে পারবো, নিষ্কৃতি পেতে পারবো এবং ফলন একদম। ভালো হবে। অনেক একদম। অনেক ধন্যবাদ কোয়েল দি আপনাকে আমাদের সঙ্গে আলোচনা অংশগ্রহণ করার জন্য, এবং আপনার এই আলোচনা সামগ্রিকভাবে তিল চাষের ফলন বৃদ্ধিতে চাষি বন্ধুদের অনেক অনেক সহযোগিতা করবে এমনটাই আশা রেখে যারা আমাদের সঙ্গে অনুষ্ঠান শুনলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করলাম। ধন্যবাদ। নমস্কার। কিষাণ বাণীর আসরে আজ আমরা আলোচনা করছি তিল চাষ নিয়ে। দ্বিতীয় পর্বে আমরা কথা বলবো বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের কুচুইঘাটা গ্রামের প্রগতিশীল চাষী বন্ধু অশোক মণ্ডলের সঙ্গে। অশোকবাবু, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। আপনি তো বহুদিন থেকে চাষবাস করছেন। হ্যাঁ, তিল চাষ কবে থেকে করছেন? চাষির জীবনটা আমার যে বয়সে শুরু হয়, ধরুন 20-22 বছর বয়সে আমি সংসারের দায়িত্ব এবং চাষবাস শুরু করি। তিলটা সেদিন থেকেই শুরু, কোনোদিন বন্ধ হয়নি। কোনো বছর বেশি বা কম এইটুকু হয়েছে। যেমন ইদানিং বোরোর প্রভাবে পড়ে আমরা ওইটাকে অনেকটা
কমিয়ে ফেলেছি। আবার বোরোর জন্যই আমরা এটাকে আবার আনছি। কেন না, বোরো ধানে আমরা প্রচণ্ডভাবে মার খাচ্ছি। আপনি ভারী সুন্দর করে বললেন, বোরোর জন্যেই তিল কমিয়েছিলাম, আবার বোরোর জন্যেই তিলটাকে বাড়াচ্ছি। একটু ব্যাখ্যা করে বলুন তো। আমরা যারা পশ্চিমবঙ্গের চাষি বা আমি বীরভূম, আমরা চাষ বলতে আষাঢ় মাসে ধান বুঝতাম। আর যখন শুরু করি তখন বোরো চাষে এতটা প্রাধান্য ছিল না। দ্বিতীয়বার ধান হবে আমরা অবাক হতাম। সেই অবাক হওয়ার থেকে আমরা বোরো চাষটা বাড়াতে আজকে 16 আনা জমি তো 16 আনা বোরো চাষ। এই বছর ওয়েদারের এই অবস্থা, যেমন গত বছরের কথা যদি ধরি, আমি যে বোরো চাষ করেছিলাম জমির মাটিতেই মিশে গেছে বৃষ্টির জন্যে, প্রচণ্ডভাবে মার খেয়েছি। আর গত কয়েক বছরে মার খেয়েছি, কিছু পেয়েছি, বাজারেও মার খেয়েছি। তাতে দেখেছি এবার আমাদেরকে হিসেব করতে হচ্ছে। আর ওই সবুজ ধান দেখে, সোনালি ধান দেখে আমাদের ভুললে হবে না, আমি মনে করি, আমার ব্যক্তিগত মত এটা। সেই সমস্ত কথা ভেবে আমি দেখেছি বোরোর পরিবর্তে যদি আমি কিছু তিল চাষ করতে পারি, বোরো হয়তো একদম নেই তা বলছি না আমি, মায়া এখনও কাটাইতে পারছি না, এটা সঠিক। তো কিছুটা তো আমি আসছি এই দিকে, তিল দিকে। তো আমার মনে হয় তিল চাষটা যদি বৃষ্টিও হয়, পাকা তিলে বৃষ্টি হলেও তিল আমরা কিন্তু পাই। তিল এমন একটা ফসল, তিলটা হয়তো আমরা জাগ দিয়েছি, বৃষ্টি, আজ বৃষ্টি, কাল বৃষ্টি, বৃষ্টি চলতেই থাকে। এমন দিনও গেছে আমাদের 2 ঘন্টা রোদ পেয়েছি, তিরপল কিনে মিলে দিয়েছি, ঠুকে দিয়েছি, তিল সরে গেছে। এবং সেই তিল আমাকে বাজারে বেচতে হয় না, গ্রামে পাইকারি এসে নিয়ে যায়। এইটা আমাদের কাছে একটা বড় বেনিফিটেড ব্যাপার এবং খুব লোভনীয়। আমার ফসল যদি আমার বাড়ি থেকে কেউ কিনতে আসে, দাম একটু কম দেখ, আমার কোনো আপত্তি নেই। সেইটা আমার কাছে খুবই সম্মানজনক মনে করি এবং খুব উৎসাহব্যঞ্জক মনে করি। আমি কোথায় বেচবো তার চিন্তাটা আমার একদম থাকে না। 100 বার এতে আমি আরও উৎসাহ পাই। আমার বাড়িতে এসে সে তিল কিনবে, তার মানে ফসলটার প্রচুর চাহিদা আছে। 100 বার চাহিদা আছে। এবং মোটামুটি তিলটা 8,000 টাকা কুইন্টালের নিচে আসে না। তাহলে আমি যদি 1 বিঘেতে পারবো কিনা জানি না, 1.5 কুইন্টাল হওয়াটা স্বাভাবিক, তাহলে 12,000 টাকা। এতে কেবল আমার খরচটা কি আছে, আমরা তো নিজে খাটি। আপনি তার মানে 4 বিঘে জমিতে তিল লাগিয়েছেন। হ্যাঁ, 4 বারং 48, 50,000 টাকা আমার আসার টার্গেট আছে। তাতে আমার রিস্ক সেরকম নেই, তেমন কিছু ইনভেস্টমেন্ট নেই। কেবল ইনভেস্টমেন্ট কি, ওই 4 বিঘে তিলটা যখন আমি মাঠে কাটবো, ট্রাক্টরে নিয়ে আসবো, ওইটুকু মাত্র। এমনি ফসলের জন্য বীজ ছাড়া আর কোনো সেভাবে খরচ নেই বলছেন? আমরা তো করি না। যেমন এই যে 4 বিঘেটা আমি চাষ করছি, এটাতে আমি করলাম কি, 7 গাড়ি তুষ দিলাম, পচা তুষ, যেটা একদম পচে গেছে, সেইটা তুষ দিয়ে চাষ দিয়ে দিলাম। কিন্তু সেটা তো কিনতে হয়েছে। এটা তো জৈবের কাজ করবে, সেইটুকু যদি আমি মাটিকে না খাওয়াই, তাহলে মাটি আমাকে কতদিন দেবে? বেশ, আমি একটু যদি দামের কথা জিজ্ঞেসই করে নিই, এটার দাম কত? এটা পড়েছে আমার উইথ ক্যারিং 3,500 টাকা, 7 গাড়িতে, 5 7 35। এবং ওটা ছড়িয়েছি, তাতে ওই 1,000 টাকার লেবার পড়েছে। 3,500 আর 1,000, 4,500, 4 বিঘেতে, মানে বিঘেতে 1,200 টাকা ধরুন। 1,200 টাকা। এইবার আপনি এই যে ইনভেস্টটা বলছেন, এটা আমার দুদিক লাভ। এক, তিলটাও ভালো হবে, আমার মাটিটা আমার ভালো থাকবে। না, আমি জিজ্ঞেস করছি যে এর বাইরে আর কোনো সারের খরচ নেই? না, আর কোনো সার আমরা দিই না, আজ পর্যন্ত দিইনি, লাগেও না। তবে প্রচণ্ড যদি গ্রীষ্ম শুরু হয়, যদি হালকা একটু বৃষ্টি হয়, সে তিল কঠিন তিল হবে। সেটা কোনো বছর হয়, কোনো বছর পায় না। পারলে আমরা কোনো বছর হয়তো পাইপ দিয়ে একটু ছিটেনও দিই, বা আগে দিয়েছি। তো এত বড় প্লটটা আমি পারবো কিনা এখন জানি না। তবে গত 3 বছর থেকে ওয়েদার যা দেখছি, গ্রীষ্মে বৃষ্টিটা হচ্ছে, এটা আমার কাজে লাগবে। মানে যে বৃষ্টি বোরো ধানে ক্ষতি করছে, সেটা তিলে উপকার করবে। দারুণ কথা, এইটাই আমি বলতে চাই। যে বোরো ধান আমাকে তিল থেকে সরিয়েছিল, সেই বোরো ধান আমাকে তিলে আনছে। যে বৃষ্টি বোরো ধানের ক্ষতি করছে, সেই বৃষ্টি আমার তিলে উপকার করছে। তাহলে আমি এই চাষটা কেন করব না? হ্যাঁ, 4 বিঘে চাষ করে তো আমি বিশাল কিছু হব না, কিন্তু 4 বিঘে বোরো চাষ করেও তো আমি বিশাল কিছু হব না। হ্যাঁ, আমি এই জায়গাটাতেই আসতে চাইছি। আপনি তো বোরো ধান করেছেন, এখনও করছেন। আমি যদি একটু তুলনা টানি, 1 বিঘে বোরো ধান চাষ করতে খরচ কতটা? মোটামুটি সমস্ত হিসেব যদি ধরি, 10,000 টাকা খরচ আছেই, জল, সার, মাটি, লেবার, ওষুধ নিয়ে।
এবং কালেকশন পর্যন্ত সঠিক ধরলে বোধহয় আরও 2,000 বাড়বে। 12,000 টাকা আপনি ধরে রাখুন। 12,000 টাকা যদি আমার খরচা হয় তাহলে 4 বিঘেতে 48,000, প্রায় 50,000। 50,000-এর এগেনস্টে আমি কি পাবো? ম্যাক্সিমাম 8 কুইন্টাল ধান হবে পার বিঘে যদি হয়। অনেকে যে দাবি করছেন 10 কুইন্টাল। শুনুন, যারা 2 বিঘে 1 বিঘে চাষ করে তাদের ক্ষেত্রে আলাদা একটা হিসেব হয়, কিন্তু যারা একটু গড়পত্তা 10 বিঘে 12 বিঘে চাষ করে না, তারা ওই ফলনটা পায় বলে আমি বিশ্বাস করতে পারি না। যেমন আপনি কত বিঘে চাষ করেছিলেন বা করছেন? আমি ধরুন 10 বিঘে চাষ করতাম, আমার গড় ফলন হলে 8 কুইন্টাল হতো। 8 কুইন্টাল ধানের দাম আমি যখন বীজবো ধানটা জ্যৈষ্ঠী শেষে বা আষাঢ়ে প্রথমে, যেমন গত বছর তো বাজারে একদম পাইনি, 1200 টাকা বাজার ছিল, ধানের রং খারাপ ছিল। হ্যাঁ, এখানে আবার রঙের প্রশ্নও আসবে। যদি ভালো হয় তো আপনি না হয় 1800 টাকা বাজার পেলেন। আপনার হিসেবটা ধরি তাহলে তো 1200 টাকা পেয়েছেন, মানে 8 কুইন্টালে 8 12 96, মানে 9,600 টাকা। সেটাকে আমি 10,000 টাকায় যদি ধরি তাহলে তো আপনার খরচ 10,000 কম করে আর পাচ্ছেন 10,000, তাহলে তো ভয়ঙ্কর একটা ব্যাপার। ভয়ঙ্কর। আমার কথাটা যদি বিশ্বাস নয়, আপনি আরও 5টা চাষিকে জিজ্ঞেস করুন। ওই যে একটা মোহ বলে না, মাঘ মাসে ধান পুঁতছি, কাদাচ্ছি, সবুজ লাগছে, খুব খুব মিষ্টি লাগে। এবার আপনি যেটা বললেন 1800 টাকা যদি ধরেও নিই, 8 গুণিত 1800, 14,600 টাকা হিসেব মতো 15,000 টাকা ধরলাম। 15,000 টাকা আপনার খরচ হচ্ছে 10,000 থেকে 12,000 টাকা, মানে বিঘেতে 3,000 টাকা। 3,000। যদি ঝড় বৃষ্টি না হয়, যদি কোনো রকম রিস্ক না থাকে, তারপর হ্যাঁ, তাহলে এই 3,000 টাকার জন্যে আমাদের কত রিস্ক দেখুন তো। পোকার ব্যাপকতা, যত দিন যাচ্ছে ধানের পোকার ব্যাপকতা এত হচ্ছে, যেমন গত খরিফ মরশুম যেটা বর্ষার মরশুম, আমাকে জমিতে 3 বার বিষ স্প্রে করতে হয়েছে। হ্যাঁ, এটাও তো অনেকে বলছেন, অনেকে কেন প্রায় সবাই বলছেন যে যে জমিতে গ্রীষ্মের ধান চাষ করব, বর্ষাকালে সেই জমিতে ধান কম হতে বাধ্য। এখন তো সব জমি গ্রীষ্মের চাষ, কেন এই সাবমার্সেবলের কৃপায় এখন তো জমি পড়ে নেই। আপনি দেখুন গ্রামে যারা এই হিসেবটা করে কমিয়েছে সেটা আলাদা ব্যাপার। আমার চোখে কটা গ্রাম দেখেছি 30% কমে গেছে। আবার কিছু গ্রাম দেখেছি গ্রামের গা থেকে একদম চলে গেল মৌরাক্ষী নদীর ধার, শুধু ধান আর ধান। আমি জানি না চাষিদের এই ব্যাপারটা তারা কিভাবে লাভ করে বা এতটা আগ্রহ কেন আমার নেই। আমার মোহটা কেটে গেছে। এই যে তিল চাষ করলাম, আবার আমি সবজির দিকেও যাব। কেন যাব? হিসেব করে দেখেছি একটা চাষি যদি 5 বিঘে জমির ওপর সবজি হিসেব করে চাষ করে, বড়োটাকে বাদ দিয়ে, তার 25 বিঘে জমির সমান আয় হবে। অশোকবাবু, আমরা একটু তিল চাষে ফিরি। আপনি একজন অভিজ্ঞ চাষি, নয় করে বোধহয় 40 বছর চাষবাস হলো নাকি? প্রায় 40 বছর হয়ে গেল, আর 38 বছর হয়ে গেল। ভালো ফলন পেতে গেলে আমাদের কোন কোন দিকে নজর দিতে হবে? আগেকার বিচন এখনকার বিচনের অনেক পার্থক্য এসেছে। এখন প্রোডাকশন বাড়ার মতো আছে। বিচনের নামগুলো আমি বলতে পারবো না, বিভিন্ন বছর বিভিন্ন নাম আসে। তবে ইদানিংকালে ভালো বীজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বীজ পাওয়া যাচ্ছে। এই যে আমি আপনাকে বললাম আমি জৈব দিয়েছি, আর কিছু দিইনি। যদি তিলটা ফেলার টাইমে একটু নাইট্রোজেন, একটু ফসফেট বা একটু পটাশ হালকা করে দিতে পারি, কিন্তু ওটা দিলে আমাকে সেচের ব্যবস্থা করতে হবে। ওই যে 4 বিঘে আমি যদি ওই সারটা দিয়ে তিলটা ফেলি, উন্নত মানের তিল, পার বিঘে 2 কুইন্টাল তিল হবেই। 2 কুইন্টাল 4 দুগুণ 8 কুইন্টাল, 8 8 64,000 টাকা, এটা একদম পাক্কা। কিন্তু আমি সার দিলাম, গ্রীষ্ম প্রখর হলো, আমি যদি জলটা দিতে না পারি, হ্যাঁ মাথাতে সাবমার্সেবল একটা আছে, হয়তো জল কিনে দিতে পারি, কিন্তু বাতিয়ে দাও যেটা বলি আমাদের বাংলা কথা, আমাদের চাষি ভাষায়, তাহলে তিলটা কিন্তু হবে না। তিলে বেশি জল চলবে না। এইখানে আমি আপনাকে একটু থামিয়ে বলবো যে আপনি বড় চাষি, আপনার অনেকটা জমি, আপনি কিন্তু এটা স্প্রিংলার দিয়ে আপনি চাষ করতে পারেন, এবং এটা কিন্তু সরকারিভাবে শুধুমাত্র জিএসটিটুকুনে নিয়ে 3 থেকে 4,000 টাকায় আপনাকে পুরো মেশিনটা দেওয়া হচ্ছে। আপনি একবার যোগাযোগ করেননি তো, করুন না। এটা আমি শুনেছি। আমাকে কোনো এক কৃষক বন্ধু আমাকে আমার অন্য গ্রামে বলেছিল, কিন্তু আমি তাকে একটা কথা বলেছিলাম, জলটা আমি কোথা থেকে তুলব? আমার তো নিজস্ব সাবমার্সেবল আমি করিনি। তার কারণ আছে, কিছু করিনি। আমার প্লটে জমি আছে, কিন্তু আমি করিনি। এখন ইলেকট্রিসিটির যা বিল, আমার মনে হয় চাষে মার খেলে আমার দেনা হবে, আমি ভয় করি।
হ্যাঁ, সোলারের কথা আমি ভেবেছি বা ভাবছি, ইদানিং সোলারটা ব্যাপকভাবে আসছে, তো এটা করতে পারলে তখন আমি এটা চেষ্টা করব। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি যদি সেচটা নাও দিতে পারেন, আপনার 1.5 কুইন্টাল আসবে, সেটাও কিন্তু যথেষ্ট লাভ। হ্যাঁ, সেটাও যথেষ্ট লাভ। কিন্তু আজ যদি আমি 8 বিঘে বোরো চাষ করি, কি 4 বিঘেই করি, আমাকে দুবেলা মাঠেই পড়ে থাকতে হবে। আজ বীজ দেওয়া, কাল নিড়ানি দেওয়া, কালকে জলসেচ করা, কি পরিস্থিতি আসছে ধানের সেইটা দেখা 24 ঘন্টা আমাকে ডিউটি করতে হবে। আর সেই সঙ্গে মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে প্রকৃতির। ধরুন মাটির তলার থেকে প্রচুর পরিমাণ জল উঠে আসছে, প্রচুর পরিমাণ বিষ দেওয়া হচ্ছে, পোকামাকড় মারা যাচ্ছে না বিষ দিয়ে দিয়ে। আপনার তো তিলে কোনো বিষও নেই, সারও নেই, কিছুই নেই, প্রকৃতি তো অনেক ভালো থাকছে। এটা তো একদম সত্য কথা এবং ধ্রুব সত্য কথা, এবং এ নিয়ে অনেক আমরা কথা শুনি, কিন্তু আমরা সাধারণ চাষি বা আমার মতো যারা সাধারণ চাষি এগুলো মাথায় নেয় না। তা যদি নিত তাহলে এই যে ট্রাক্টরে চাষ হয়, তাহলে বলি চাষ কিন্তু ট্রাক্টরে নয়, চাষ হচ্ছে পাওয়ার টিলারে। ট্রাক্টরে চাষ দিলে কিন্তু মাটি শক্ত হয়ে যাচ্ছে। আমি যেমন পাওয়ার টিলারটা পছন্দ করি এবং আমি নিজে পাওয়ার টিলার কিনেছি কষ্ট করে, আমি কিন্তু পাওয়ার টিলারেই চাষ করি। কিন্তু সেটা কজন ভাবে বলুন, আমি একা ভেবে কি করব। অশোকবাবু, আশা করি আপনি যে কথাটা বললেন একদিন চাষি বন্ধুরা সকলেই ভাববেন, এই আশা রেখে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে, যারা অনুষ্ঠান শুনলেন তাদের ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রচারিত হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়।